দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি খুবই ঘটনাবহুল, ক্ষণে ক্ষণের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে। কাজেই বাংলাদেশের মানুষের মনোযোগ সম্ভবত বাংলাদেশের এই রাজনীতি পট নিয়ে কখন কি হচ্ছে সেই বিষয়ে আমরা বেশি ভাবছি, কিন্তু এর আশেপাশে আন্তর্জাতিকভাবে কিন্তু অনেক কিছু ঘটছে। ঠিক বাংলাদেশের পাশে মিয়ানমারে সেখানেও অনেক কিছু ঘটছে, যা রোহিঙ্গা সংকটের কারণে সেটা আমাদেরও মনোযোগ অবশ্যই আকর্ষণ করে এবং আকর্ষণ করতে বাধ্য অবশ্যই। কিন্তু সেটা নিয়ে আমরা কি একটু কম ভাবছি? আমাদের এই রাজনৈতিক অবস্থা, সারা বিশ্বের যে রাজনৈতিক অবস্থা, সব কিছু মিলে রোহিঙ্গা সংকট কোনো কারণে কি আমাদের ধারণা থেকে বা আমাদের ভাবনা থেকে বা বিশ্বের মানুষের ভাবনা থেকে একটু সরে যাচ্ছে কিনা, এই বিষয় নিয়ে একটু ভাবনার চেষ্টা করবো, আজকে জানার চেষ্টা করবো যে রোহিঙ্গা সংকট নিয়ে আসলে বাংলাদেশ কোন অবস্থানে আছে, রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের আসলে আমরা কোন অবস্থানে আছি, এটি জানার চেষ্টা করবো। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ফজলুল হালিম রানা, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর রাকিব আল হাসান, তিনি অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনাকে দিয়ে শুরু করি। একটু একদম শুরুর দিকে যদি যাই, যে আমরা রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলছি, আসলে এই রোহিঙ্গা সংকট যদি দেখি, এই রোহিঙ্গা সংকটটা দেখছে দুর্যোগ মন্ত্রণালয়, অর্থাৎ এক ধরনের দুর্যোগ আমরা ধরছি। আবার এটি মানবিক সংকট, এখন আন্তর্জাতিকভাবে এটি আমাদের নিরাপত্তার সংকটেও দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টাও যে বলছেন যে এটা আসলে নিরাপত্তার সংকট দেখা দিচ্ছে এটা নিয়ে। তো আমরা আসলে রোহিঙ্গা সংকটকে এখন আসলে কোনভাবে আমাদের দেখা উচিত বা দেখব? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আমরা এই মুহূর্তে রোহিঙ্গা ক্রাইসিস যতটা বার্নিং ইস্যু, আপনি যেমনটা শুরুতে বলছিলেন, সেই ফোকাসটা কিন্তু আমাদের আসলে নেই বিভিন্ন কারণে। কারণ আমাদের যে ডোমেস্টিক যে ইস্যুগুলো রয়েছে, বা বিশেষ করে পলিটিক্যাল একটা টার্ময়েল রয়েছে, সেসব কারণেই হয়তো আমাদের কনসেন্ট্রেশনটা ওইভাবে নেই। বাট কিছুদিন পূর্বে আমাদের একটা উদ্যোগ ছিল সরকারের, যে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন সেখানে, যদিও তার এটা এক ধরনের নিয়মতান্ত্রিক সফর বলবো, কারণ হচ্ছে গিয়ে তিনি প্রতি বছরই কোনো না কোনো মুসলিম দেশে গিয়ে ইফতারে অংশগ্রহণ করে, এবং ওনাদের ব্যাখ্যাটা সেরকমই ছিল যে তো যেভাবেই হোক না কেন তিনি এসেছেন, এবং আমরা মনে করি যে এই সংকটের একটি সমাধানের যে চেষ্টা, অর্থাৎ আমাদের এই রোহিঙ্গা বাংলাদেশে মোটা দাগে যে সর্বশেষ প্রবেশ করলো, অর্থাৎ 16-17 সালের ঘটনা, সেই থেকে আমরা কিন্তু দেখছি যে বেশ কয়েকবার আন্তর্জাতিক পরিসরে এ নিয়ে ইউনাইটেড নেশনসে, আপনার জেনারেল অ্যাসেম্বলিতে বিভিন্ন সময় ভোটিং হয়েছে, পক্ষে বিপক্ষে ভোট পড়েছে, এবং বিভিন্ন ফোরামে কিন্তু আমরা তৎকালীন সরকারও চেষ্টা করেছে, এখন যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন। এইখানে কিন্তু আমি কারো আন্তরিকতা কিংবা দেখছি না, সেই জায়গাটা সঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার ধরুন 5টা ইস্যু রয়েছে, এখন আমি যখন এটাকে মানে আমি কোনটাকে প্রায়োরিটি দেবো এই ইস্যুগুলোর মধ্যে, তো সেই জায়গায় কেন জানি মনে হয় যে সরকার যখনই যারাই ক্ষমতায় থাকেন, আমরা কেন জানি একটু সরে যাই, অর্থাৎ আমাদের কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যায়, এবং যার ফলে কিন্তু আজকের যে প্রশ্নগুলো এসেছে, যে মিয়ানমার এবং বাংলাদেশ বর্ডারে যে ক্রাইসিসটা চলছে এখন, সেই ক্রাইসিস বলতে এখন তো তারা আরকান তো দখলই হয়ে গেছে, আরকান আর্মি দখলই করে নিয়েছে, কিন্তু দখল করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায়ও কিন্তু আমরা কিছু ভয়ঙ্কর বিষয় দেখেছি, যে তখন বাংলাদেশ সীমান্তে, ইভেন বাংলাদেশের আমাদের সবরেন্টির মধ্যে ঢুকে যে এক ধরনের উত্তেজনা, তারপরে হচ্ছে এখানকার যে আমাদের টেকনাফ, উখিয়াতে যে ক্যাম্পগুলো রয়েছে, সেখান থেকে আরএসও, এআরএ কিংবা আরসা, তাদের যে পার্টিসিপেশন, এবং তাদের ওখান থেকে আবার পুশব্যাক হওয়া, অর্থাৎ 23 জন, আপনার বোধহয় নিশ্চয়ই মনে আছে, এবং তারা কিন্তু বিভিন্ন এই রকমের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর সদস্য। এখন যেটা একটু ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে সংগঠনগুলোর নাম বললাম আমি, এরা কিন্তু কোনো না কোনোভাবে আপনার এক ধরনের রেডিকালাইজেশনের সাথে সম্পৃক্ত। এখন যখনই আপনি রেডিকালাইজেশন বৃদ্ধি পাবে, তখন কিন্তু আপনি আপনার সভরেন্টি রক্ষা করার জন্য আপনি মিলিটারাইজেশন করবেন, এবং বাংলাদেশও কিন্তু তাই করেছে, সেখানে আমাদের সৈন্য সামন্ত বৃদ্ধি করা হয়েছে। তো ফলে এইগুলো যখন একটা এক্সট্রিম পর্যায়ে যাবে, আমি বা আপনি, আমরা কেউই সেটা প্রত্যাশা করি না, কিন্তু যখন সেই জায়গায় যাবে, তখন কিন্তু মিলিটারাইজেশন যখনই হবে, তখন কিন্তু আপনার ডেমোক্রেটিক প্র্যাকটিস, তারপর ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ থিঙ্কিং, হিউম্যান রাইটস, এগুলো কিন্তু অ্যাবসেন্স হবে।
তো এই জায়গা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর রকম সংকটের পাশাপাশি আপনি যেটা আমি বলছিলাম যে এক ধরনের কেয়ারফুলি কেয়ারলেস একটা অ্যাটিটিউড গভর্নমেন্টের, সেই জায়গাটায় কিন্তু দেখা যায় যদি আপনি এটা করেন তাহলে গ্লোবালি যে ঘটনাটা ঘটবে এটা কিন্তু নর্মালাইজেশন হয়ে যাবে। আর যখনই এটা নর্মালাইজেশন হবে তখনই কিন্তু আপনাকে স্টেট যে রেসপন্সিবিলিটি বিইং অ্যাজ এ স্টেট বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তার কিন্তু এই রেসপন্সিবিলিটি নিতে হবে। অর্থাৎ এই মানে নাম্বার যেটাই হোক না কেন রোহিঙ্গা শরণার্থীদের, তাদের এই পুরো জনসংখ্যার রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে। আপনি এখন 1952 চার্টার অনুযায়ী আপনি বলতে পারবেন ইউএনএইচসিআর এর যে আমি তাদেরকে আমরা সিটিজেনশিপ দিচ্ছি না, আমরা তাকে নাগরিক করছি না, কিন্তু আপনাকে তো তাকে অ্যাডাপ্ট করে একটা পার্টিকুলার জায়গায় আপনি তাকে বসবাস করার সুযোগ দিতে হবে, যেটা আমরা করেছি ভাষাঞ্চর কিংবা অন্য যে আরও 2টা ক্যাম্প রয়েছে। এখন যখন আপনি এটা করবেন তখন কিন্তু বেশ কিছু বিষয় আপনার এর সাথে সম্পৃক্ত হবে। অর্থাৎ এখানে আপনার জিওপলিটিক্যাল ইস্যু আসবে, সাইট প্রক্সি ওয়ার আসবে, অথবা কনফ্লিক্ট তৈরি হবে, এবং আপনার পলিসি যেটা রাষ্ট্র ন্যাচারালি যেটা নিতে পারে সেটা কিন্তু এখন এক ধরনের আপনার ইম্পেলিস্ট ইম্পোজ যেটা আমরা বলি, অর্থাৎ বড় বা বৃহৎ যে রাষ্ট্রগুলো তারা কিন্তু আপনার পলিসি লেভেলে তখন হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রকমের নীতি কিংবা কৌশল সেটাকে পুশ করার চেষ্টা করবে। ঠিক পাশাপাশি আপনার এখানে কিন্তু একটা বিশাল জনসংখ্যা, আমরা হয়তো বিরোধিতার জন্য বিরোধিতা করে বলছি, কিন্তু তারাও মানুষ, এবং তাদের এখন এখানে আসার পরে এই যে নরনারী, তাদের এক ধরনের নতুন যে জেনারেশন তৈরি হয়েছে মিলনের ফলে, এবং সেই জেনারেশন কিন্তু একটা বিরাট সংখ্যা, এবং এই সংখ্যাটা কিন্তু এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস কিংবা আইডেন্টিটি ভ্যাকুয়ামে পড়বে। অর্থাৎ আপনি একটা পুরো প্রজন্ম বড় হবে, তারা যারা স্টেটলেস পিপল, তারা জানবে না যে তাদের রাষ্ট্রের নাম কি। এটা তো আসলে হতে পারে না। এই বিষয়গুলো যখন আপনি দেখা যায় যে ওই একই জায়গায় বছরের পর বছর থাকবে, তখন কিন্তু আরও একটা আন্তর্জাতিকভাবে আপনি একটা চাপে পড়বেন। আমি সেটা প্রত্যাশা করি না, কিন্তু আমার এটা এক ধরনের শঙ্কা। যেমন ধরুন, সেটাকে আমরা বলতে পারি যে একসময় ওই জায়গাটা আপনি যখন অপরাধ দমনের জন্য, সামাজিক অস্থিরতা বন্ধ করার জন্য, কিংবা মিয়ানমারে তারা গিয়ে যে পার্টিসিপেট করতেছে ওখানকার বিচ্ছিন্নতাবাদী মিয়ানমার রাষ্ট্রের ভাষা অনুযায়ী, অর্থাৎ আরকান আর্মির সাথে, তো এরা সব মিলে কিন্তু এক ধরনের আপনি এদেরকে চাইবেন দমন করতে। তো দমন করতে গেলেই আপনি ইন দ্য লং রান এটা ডিফ্যাক্টো এক ধরনের যেটাকে বলা হয় ডিটেনশন ক্যাম্প তৈরি হবে। তখন কিন্তু আপনার আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা পলিটিক্যাল যারা এক্সপার্ট রয়েছেন, অ্যানালিস্ট রয়েছেন, তারা কিন্তু তখন এটাকে এভাবে সংজ্ঞায়িত করবেন। যখন এভাবে সংজ্ঞায়িত করবেন তখন কিন্তু আপনি আরও বিপদে পড়বেন। তো এই যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ক্রিটিক্যাল পলিটিক্যাল জাংচার, এবং এই জায়গা থেকে উত্তরের জন্য আমার মনে হয় যে বাংলাদেশ যেটা করতে পারে, আমার কাছে যেটা উত্তরের ব্যাপারটা আমরা আসছি। আমি ডক্টর রাকিব আল হাসান আপনার কাছে জানতে চাইব, এই যে প্রধান উপদেষ্টা কাতারে গিয়েছিলেন, তিনি সেখানে বলেছেন ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট ভুলে যাবেন না, বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন যে রোহিঙ্গা সংকটটা ভুলে যাবেন না। আপনার কি মনে হয় যে বর্তমান যে অবস্থা, এক হচ্ছে যে বিশ্ব কি আসলে রোহিঙ্গা সংকটটা ভুলতে বসছে কিনা, বা ভোলার কাছাকাছি চলে গেছে কিনা, আরেকটা হচ্ছে যে এই প্রধান উপদেষ্টা যে আহ্বানটা জানালেন, এটি আসলে খুব একটা প্রভাব পড়বে কিনা আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ আলোচক এবং এটিএন নিউজের পর্দায় যারা দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে কি রোহিঙ্গার ইস্যুটি আমরা ভুলে যাচ্ছি কিনা বা বিশ্ব ভুলে যাচ্ছে কিনা। রোহিঙ্গারা সর্বশেষ বাংলাদেশে 3 দফায় রোহিঙ্গারা এসেছিল, 1978-19 সালে একবার, 1991-92 সালে একবার, সর্বশেষ জোয়ার হিসেবে এসেছিল 2016-17 সালের দিকে ঘটনা। তো 17 সালে যখন তারা জোয়ারভাবে বাংলাদেশে এসেছিল, যে একটা জোয়ার তৈরি হয়েছিল, কিংবা যে একটা সারা ওয়ার্ল্ডের একটা দৃষ্টি আকর্ষণ করেছিল মানবিক কারণ কিংবা যে কোনো কারণে হোক না কেন, বাস্তু শিবির হিসেবে যেভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল, দিন দিন সেই আবেদনটি ফুরিয়েছে। সর্বশেষ যখন আমাদের গত রমজান মাসে, এই লাস্ট রমজানে, যখন অ্যান্টনিও গুতেরেজের যে একটি নিয়মতান্ত্রিক সফর বাংলাদেশে এসেছিল, তো তার পরিপ্রেক্ষিতে আবার এই রোহিঙ্গা মোটামুটিভাবে একটা দৃষ্টি আকর্ষণ করেছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ধরুন এখন ইউএসআইডি সহ আরও অন্যান্য যে ফান্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে রোহিঙ্গারা মাথাপিছু প্রতি মাসে $12.5 করে তাদের খাদ্যের জন্য তারা পেত। এখন সেটা গত এপ্রিল থেকে সেটা $6 নেমে এসেছে। এবং যেহেতু ইউএসএ এবং ইউএসআইডি সহ আরও অন্য নানা ধরনের বৈশ্বিক যে ফান্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তো বন্ধ হওয়ার কারণে হচ্ছে কি, ধরেন এটা একটা অস্থিরতা তৈরি হতে পারে, এবং যখন আপনার খাদ্যে অভাব দেখা যাবে, খাদ্য সংকট দেখা যাবে, তখন বাংলাদেশের উপরে যে চাপটা তৈরি হবে, একই সাথে তখন এই বৃহৎ আকার রোহিঙ্গারা, অলরেডি তাদের মধ্যে অনেক রোহিঙ্গারা কিন্তু নানা ধরনের অপকর্ম, অনেক অসামাজিক কাজে লিপ্ত হয়েছে। এবং আমরা দেখেছি
তারা বাংলাদেশিদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছিল চিটাগাং, কক্সবাজারে, এবং আপনি দেখবেন অনেক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট কিংবা এনআরডি নিয়ে কানাডা পর্যন্ত চলে গিয়েছিল। তো যখন আপনি খাদ্য সংকটটি আরও বেশি প্রকট আকার দেখা যাবে, তখন এই ধরনের আপনি এগুলোকে ঠেকাতে পারবেন না, যে সামাজিক যে অস্থিরতাগুলো। তো সাথে সাথে কিন্তু ডক্টর ইউনূস তিনি আসলে আকর্ষণ করেছিলেন, ইভেন তিনি সৌদিকে বলেছিলেন, যেন মুসলিম বিশ্বকে বলেছেন, ওআইসিদেরকে বলেছেন, তারা যেন এই চেনটা যেন বন্ধ না হয় এবং যেন এই ত্রাণটা বা সাহায্যটা যেন কন্টিনিউয়াস প্রসেসে থাকে। এবং সর্বশেষ আপনি যে কাতার প্রসঙ্গটি আনছেন, আমি সেই প্রসঙ্গে আবার যাচ্ছি। সেই প্রসঙ্গ তিনি আসলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটি আসলে সমাধানের জন্য না, এটি হচ্ছে কি আসলে মূলত ত্রাণ বা অনুদানের জন্য। আমি একটু যোগ করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যার সাথে বৈঠক করেছেন শেখ মজা বিনতে নাসের, যিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান। ঘটনাচক্রে গত 24 অক্টোবরও আমি ওনার একটি প্রোগ্রামে জয়েন করেছিলাম। তার আগে 2023-এ দোয়া ফোরামে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রোগ্রামে আমি জয়েন করেছিলাম। তো আমি জানি আসলে ওদের গঠনতান্ত্রিক প্রক্রিয়াটা কী। কাতার ফাউন্ডেশন পৃথিবীতে প্রায় 400 অর্গানাইজেশনকে তারা ফান্ডিং করে থাকে, এবং এই কাতার ফাউন্ডেশন সারা ওয়ার্ল্ডে মুসলিম কান্ট্রি, নন মুসলিম কান্ট্রিতেও তাদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, মানব উন্নয়ন, কালচারাল এক্সচেঞ্জ, সোশিও কালচার ডেভেলপমেন্ট। তো আসলে আমার কাছে মনে হচ্ছে, ধরেন এটা একটা পয়েন্ট হচ্ছে কি, আসলে এখান থেকে কাতার ফাউন্ডেশন থেকে উনি ফান্ড ক্রিয়েট করার জন্য, এটাকে আমরা পিআর বলি, তো সে জায়গা থেকে একটি দৃষ্টি আকর্ষণ করার জন্য আসলে তিনি এই কাতার ফাউন্ডেশনের সাপোর্টে রয়েছে। আরেকটি ব্যাখ্যা আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে ধরেন কাতারকে আসলে বলা হচ্ছে কি আসলে মধ্যস্থতাকারী দেশ। আপনি লক্ষ্য করে থাকবেন 2020 সালে দোহায় যুক্তরাষ্ট্র এবং তালেবানের যে সম্মেলন চুক্তিটি হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে আসলে তালেবানদেরকে কি সন্ত্রাস বিরোধী কার্যক্রম থেকে লিপ্ত থাকা এবং ওখান থেকে ন্যাটো এবং আমেরিকানদেরকে আসলে উইথড্র করাটার জন্য কাতার একটি জোরালো ভূমিকা রেখেছিল। শুধু তাই নয়, ফিলিস্তিনি ইস্যুটি আপনি টেনে এসেছেন, এবং ফিলিস্তিনের ক্ষেত্রেও আপনি জানেন এখানে আপনার হচ্ছে কি শিল্প, আবাসন, বিদ্যুৎ, কর্মসংস্থানে তারা $1.2 বিলিয়ন তারা কন্ট্রিবিউট করেছে, 91টি বিমান পাঠিয়েছে যা ত্রাণ নিয়ে। এছাড়াও তারা হচ্ছে কি রেড ক্রিসেন্ট এবং UNRW এর তত্ত্বাবধানে $4.5 বিলিয়ন তারা এখানে কন্ট্রিবিউট করেছে। তাছাড়া হচ্ছে কি আপনি জানেন এই যে ফিলিস্তিনিদেরকে আসলে যারা সশস্ত্র বাহিনী দিয়ে যারা সাহায্য করে হামাস, 2012 সাল থেকে হামাসদেরকে আসলে মানে সাপোর্ট ব্যাকবোনে সাপোর্ট দিয়ে আসছে কাতার। শুধু তাই নয়, হামাসের সকল অ্যাক্টিভিটি কাতার থেকে পরিচালিত হয়। তো কাতারের আসলে দুটি রোল এখানে রয়েছে। একটি হচ্ছে কি ধরেন আপনার মধ্যস্থতাকারী হিসেবে, যেহেতু আসলে এখানে রোহিঙ্গা সংকটটি একটি আন্তর্জাতিক ইস্যু, এবং যেখানে 4টি সুপার পাওয়ারে খেলা চলছে, USA, চায়না, মূলত চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া। তো এখন এদেরকে একটা ব্যালেন্স করার জন্য আসলে কাতার একটি মুখ্য ভূমিকা রাখতে পারে, এবং কাতারের সে রোলটা আগেও আমরা প্লে করতে দেখেছি, এবং তারা সবসময় এটা করে। আরেকটি বিষয় হচ্ছে কাতার ফাউন্ডেশনের অধীনে যে সেটি হচ্ছে কি ত্রাণ তহবিল রাখার জন্য। তো যেহেতু কাতার ফিলিস্তিনি ইস্যুতে সরব, এবং ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস একজন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তো তিনি আসলে শান্তিতে নোবেল বিজয়ী, পৃথিবীর সব জায়গায় শান্তির কথা উনি বলবেন। তো সেখানে রোহিঙ্গা ইস্যুকে তিনি অ্যাড্রেস করেছেন, একই সাথে তিনি ফিলিস্তিনি ইস্যুকে অ্যাড্রেস করেছেন। এবং আমরা এখানে দেখেছি যে জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী সেপ্টেম্বর 170টি দেশের সম্মেলনে নিউ ইয়র্কে এই রোহিঙ্গা সংক্রান্ত বিষয় আলাপ আলোচনা হবে, এবং এটা অনেক টাফ বিষয়, অনেক জটিল বিষয় এটা। তো আমরা আশা করব যে আমাদের সরকারের পক্ষ থেকে এই অন্তত হিউম্যানিটেরিয়ান এইড বলেন যেটা, বা এই ধরনের এই যে প্রচারণাগুলা বা বৈশ্বিককে চাপ দেওয়া, অন্তত চাপ দিলে অন্তত আমার এই চেইনটা অন্তত বন্ধ হবে না, এতটুকু আমরা নিশ্চিত আর কি। এখন পর্যন্ত কেন মনে হয়, আপনি যে ছোট বলি যে আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত রোহিঙ্গা সংকট সমাধানে মানে সফলতার কাছাকাছিও কেন যেতে পারলাম না আমরা? এটা সফলতার কাছাকাছি কেন, এটা আসলে সফল হওয়া পসিবল না। আসলে এটা আসলে এক কথা যদি আপনি বলতে চান, এটা সফল হওয়া পসিবল না। আমরা আসলে যতই চেষ্টা করি না কেন, এটা আসলে পসিবল না। আপনি যদি আমাকে সময় দেন আমি এটা আসবো। আমি একটু ফজলুল হালিম রানা আপনাকে জানতে চাইব, একটা বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে যে আরাকান আর্মির বিষয়টা। আপনি বলছিলেন যে যেহেতু আরাকানের এখন প্রায় 70% তারা দখল করে ফেলেছে, এই কারণে এখন যখন আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলি, সেটা আসলে তো বার্মি সরকার, মিয়ানমার সরকারের সাথে আমাদের আলোচনা হচ্ছে, সেখানে আরাকান আর্মির অবস্থানটা কোথায়, বা তারা আসলে কতটা এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহী বা তারা মনে হয়? আপনি ঠিকই বলছেন, কারণ হচ্ছে মূলত নেগোসিয়েশনটা হবার কথা হচ্ছে স্টেট টু স্টেট। তো সেক্ষেত্রে যে কেউই প্রশ্ন করতে পারে যে এখানে আরাকান আর্মি তারা দখল করেছে, কিংবা তাদের রাষ্ট্র এখন ওই জায়গাটুকুর নিয়ন্ত্রণ তাদের রয়েছে, বাংলাদেশ বর্ডারে তারা রয়েছে, সব ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এরা মূলত আপনার বাইলেটারাল যে টক, কিংবা হচ্ছে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে নেগোসিয়েশন, যে ডিপ্লোমেসি, সেটার তো একটা অফিসিয়াল শেপ থাকতে হবে, সেটা তো তাদের নেই। এখন তারা তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে, কিংবা ধরে নিলাম যে তারা তাদের এখন একটা ন্যাশন স্টেট তৈরি করতে চাচ্ছে, সে কারণে তারা এখানে তারা রোহিঙ্গাদেরকেও
আপনার কপ করবে সে বিষয়েও আমরা দ্বিমত পোষণ করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এনইউজি কিংবা হচ্ছে গিয়ে আরাকান আর্মি তারা এটা করলেও কিন্তু আমাদের সাথে যে অফিসিয়াল যে ডায়ালগটা হবে সেটা কাদের সাথে হবে? সেটা নিশ্চয়ই মিয়ানমার এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র এবং সিন্স 1948 সেটা সবাই অ্যাকনলেজ করে আসছে, আমরাও করে আসছি। কাজেই এখন আপনার যখন রাষ্ট্রের সাথে এখন বলতে পারেন যে আমরা ব্যাকডোর ডিপ্লোমেসি করতে পারি, অর্থাৎ আরাকান আর্মিতে যারা রয়েছে তাদের সাথে আনঅফিসিয়ালি যে ডায়লগ, কিন্তু সেটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কারণ হচ্ছে এটার আপনি গ্লোবালি কিন্তু ভ্যালিডেশনও পাবেন না। কারণ হচ্ছে কি এক ধরনের আপনি যখন দ্বিপাক্ষিক সমঝোতা করবেন, কথা বলবেন, কিংবা এখানে ট্রিটি কিংবা ফাইনালি কিন্তু অনেক বিষয় আসবে যেটা পেপার ওয়ার্কস, কিন্তু সেটা তো আপনি তার সাথে করতে পারবেন না, বিকজ সেটা তো কোনো সাবরেইন স্টেট না। কাজেই এই জায়গায় আমার কাছে মনে হয় যেটা যে আরাকান আর্মি বরং আমাদেরকে এই মুহূর্তে রিপ্যাট্রিয়েশনের সুযোগ তো নেই, বরং যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনাকে আমরা আমাদের যে অন্য যে অপশনগুলো রয়েছে, যেমন ধরুন মিয়ানমার যে জায়গাটা ইউজ করে বারবার, তারা কিন্তু আসিয়ান মেম্বার হওয়ার কারণে তারা কিন্তু আসিয়ানকে ইউজ করে। বাংলাদেশ তো আসিয়ান মেম্বার না। এখন ধরুন বাংলাদেশ ওয়াইসিতে রয়েছে, ওয়াইসি কিন্তু বাংলাদেশের ফেভারে কাজ করছে, কিন্তু বাংলাদেশ চাইলে আরও দুটো অর্গানাইজেশন রয়েছে সাউথ এশিয়া বা এশিয়ান ভিত্তিক, আমরা বলতে পারি যে আমরা সার্কের কথা বলতে পারি, আমরা বিমস্টেকের কথা বলতে পারি, কিংবা আমরা যদি আরও একদম ন্যারো ডাউন করি কিংবা বাংলাদেশের ডোমেস্টিক অ্যাসপেক্টে দেখি যে আমরা আমাদের যে পেপার ওয়ার্কসগুলো কিংবা গ্রাউন্ড ওয়ার্কসগুলো আমরা এতদিন বলছি, বছরের পর বছর শুনছি, কিন্তু আমাদের কিন্তু আজ পর্যন্ত রিফিউজির কোনো ন্যাশনাল লেভেলে রিফিউজি নিয়ে কোনো পলিসি নেই। আমরা কিন্তু সেই পলিসি করতে পারিনি এখন পর্যন্ত। এবং আমি জানি না সরকার অনেক সংস্কার কমিশন করেছেন, কিন্তু রোহিঙ্গা ক্রাইসিসের মতো এত বড় একটা ইস্যু নিয়ে তাদের কোনো কমিশন আছে কিনা আমার জানা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি এখানে সার্ক বলেন, বিমস্টেক বলেন, এগুলোকে যদি আপনার বাংলাদেশকে প্রেশার দিতে হয় কিংবা হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতে আপনার অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ে মিয়ানমার সরকার কিংবা সামরিক জনতাকে যদি আপনার প্রেশার তৈরি করতে হয়, তাহলে আপনার এই গ্রাউন্ড ওয়ার্কগুলো করতে হবে। আপনার এই ন্যাশনাল লেভেলে হচ্ছে গিয়ে আপনার কি বলা যায় এটাকে, রিফিউজি পলিসি তৈরি করতে হবে, আপনার ন্যাশনাল ডায়ালগ করতে হবে, আপনার সামিট করতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো আপনি যেমনটা বলছিলেন শুরুতে অনুষ্ঠানের একদম যে আসলে আমাদের কনসেন্ট্রেশন অন্যদিকে যাচ্ছে কিনা। তো আপনার যখন কোনো অ্যাক্টিভিটিস থাকবে না তখন তো কনসেন্ট্রেশন অন্যদিকে যাবেই, এটাই খুব স্বাভাবিক। আপনার মনে থাকার কথা যে মালদ্বীপ একবার জলবায়ু বা পরিবেশকে কেন্দ্র করে, ক্লাইমেট ইস্যুকে কেন্দ্র করে তারা পানির নিচে একটা সামিট করলো এবং সারা পৃথিবীর কনসেন্ট্রেশন সেখানে গেল। আমরা যেমন এরকমের ধরুন আমাদের গত রমজানে আপনার জাতিসংঘের মহাসচিব আসলো, এখানে ইফতার করলো, একটা দিন উনি স্পেন্ড করলো, কনসেন্ট্রেশন কিন্তু সারা পৃথিবীর সেখানে ছিল। তো আমাদের তো এই কাজগুলো করতে হবে। এখন আপনি কবে হচ্ছে আরাকান রাখাইন স্টেট আলাদা রাষ্ট্র হবে, তারপরে সেখানকার যে আপনার রিপাবলিক হবে কিংবা সেখানকার শাসন ব্যবস্থা কাদের হাতে থাকবে, এগুলো তো কোয়াইট অ্যাবসার্ড বিষয় এবং হাইপোথেটিক্যাল বিষয়, আমরা কেউ জানি না কখন হবে। রাকিব মাথা নাড়ছিল, আপনাকে সে মনে হচ্ছে আসলে যে স্যার যেমনটি বলছিলেন যে আসলে আমারও জানার কথা, একটা রোডম্যাপ থাকার তো কথা, যে আসলে আমরা কীভাবে এই সমস্যা সমাধান করব, আমাদের সামনে কী করা উচিত। এটা কি আগের কোনো সময় আপনি দেখেছেন যে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের কার্যক্রমে কোনো রোডম্যাপ আছে? না, আমি দেখিনি। আপনাকে আবারও ধন্যবাদ। আমি একটু স্যারের কথা একটু বিনয়ের সাথে ডিফার করি। সেটা হচ্ছে ধরুন স্যার সার্কের কথা বলছিলেন, বিমস্টেকের কথা বলছিলেন। দেখুন আসলে সার্ক এবং বিমস্টেক আসলে এই সমস্যা সমাধানের জন্য উপযুক্ত না। এই সমস্যা সমাধানের জন্য একটি সংগঠন ভূমিকা রাখতে পারে, যেটি বলেছেন আসিয়ান। এবং আমাদের দেখবেন আপনি ডক্টর ইউনূস কিন্তু তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমাদের এখানে দুইজন রাষ্ট্রপ্রধান সফর করেছেন। একজন হচ্ছে আনোয়ার ইব্রাহিম, 5.5 ঘন্টা স্বল্প সফরে তিনি এসেছেন। এবং মালয়েশিয়া আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ দেশ, এই মুহূর্তে মালয়েশিয়া আসিয়ানের চেয়ার হিসেবে তারা রয়েছেন এবং তিনি সেখানেও কিন্তু এই বিষয়টি তিনি উত্থাপন করেছেন। এবং বাংলাদেশ আসিয়ানের জোটে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশের একটি মাত্র পথ খোলা, সেটি হচ্ছে আসিয়ানের সেক্টর ডায়ালগ পার্টনার হিসেবে ঢোকা। এবং পরবর্তীতে আমরা আরও দেখেছিলাম যে ইস্তিমোরের প্রেসিডেন্ট তিনিও বাংলাদেশে এসেছেন, তো সেখানে তিনি কিন্তু এটা জোর প্রসারে চালাচ্ছেন। কিন্তু ঘটনা হচ্ছে কি আসলে ধরেন এখানে আপনার ইন্টারেস্টগুলো দেখতে হবে, 4টা সুপার পাওয়ার ইন্টারেস্টগুলো দেখতে হবে। আমি একটু আপনাকে এটা অ্যাড্রেস করি। ধরুন চায়নার এখানে কিয়াকপিউ সমুদ্র বন্দর রয়েছে, যে সমুদ্র বন্দর তাদের জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যিক রুটকে তারা ইন্ডিকেট করে। এবং চায়না এবং মিয়ানমারের যে গ্যাস পাইপলাইনটি সেটি ইউনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত। তারপর হচ্ছে কি রাখাইন রাজ্যে তাদের 11টি প্রকল্প রয়েছে, যার মধ্যে 2টি প্রকল্প সম্পূর্ণভাবে আরাকান আর্মির এবং 8টি আংশিকভাবে হচ্ছে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও ভারতেরও এখানে অনেক ধরনের প্রজেক্ট রয়েছে, কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট,
তারপরে স্পেশাল ইকোনমিক জোন 1000 একরের রাখাইন উন্নয়ন কর্মসূচি যেটা RSDP, যেখানে $25 মিলিয়ন তারা ইনভেস্ট করেছে। তারপরে দেখেন রোহিঙ্গারা যে এখানে ফিরে চলে আসছে, এই ভূমিগুলো কিন্তু দখলে চলে গেছে কারণ না কারণ। এখন এই সুপার পাওয়ারদের যখন আপনি এখানে নিয়ন্ত্রণ করতে যাবেন, আর একটা জিনিস আপনি অ্যাড্রেস করছেন বারবার যে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এখন ধরেন আমরা দেখছি যে গভর্নমেন্ট আসলে কি PR করার জন্য এগুলো করছে, আই ডোন্ট নো। ধরুন আপনি যে বিমস্টেকের সাইডল্যান্ড সম্মেলনে এখানে মিয়ানমার উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, তো সেই বৈঠকে আসলে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী তো নিয়ন্ত্রণ এটা নেই, এটা তো আসলে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আরেকটা বিষয় হচ্ছে কি আপনি দেখেন এখানে যে বলা হচ্ছিল যে 1,80,000, আর হুট করে তারা বলা হচ্ছে যে 1,80,000 রোহিঙ্গা তারা ফেরত নেবে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে 2020 সালেই অলরেডি এই লিস্ট তারা করেছে। তারপর আবার তারা বলেছে তারা বাছাই করে নেবে। এখানে যে শিশুগুলো জন্মগ্রহণ করেছে, প্রায় 5 লক্ষ শিশু জন্মগ্রহণ করেছে, তাদের দায়ভার তারা নেবে না, বা কোন প্রক্রিয়া নেবে, কোন প্রসেসে শুরু হবে সেটাও আমরা জানি না। এবং কি আপনি দেখেন এই যে কথাগুলো বলা হচ্ছে, পরবর্তী যখন আমাদের যারা এই বিষয়ে স্পেশালিস্ট তারা কিন্তু এটা রিয়েক্টিভ যখন করেছে, রিয়েক্টিভ প্রসেসে, তখন কিন্তু আবার তারা এই পজিশন থেকে সরে এসেছে। আপনি দেখেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন এবং যিনি রোহিঙ্গা বিষয়ক হাইকমিশনার, যিনি সদ্য নিযুক্ত নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিল রহমান, তিনি কিন্তু বলেছেন যে এটা একটা খুব জটিল সমস্যা, এবং যে তারা যে রোডম্যাপ দিয়েছিল যে আগামী রমজান তারা সেখানে করবে, সেটা থেকে কিন্তু তারা সরে এসেছে। তো আলটিমেটলি দেখেন তারা কিন্তু তাদের কথা থেকেই সরে আসলো। সুতরাং এটা যে খুব বেশি আগায়নি এবং এটা যে মানে আগানো সম্ভব না এই শর্ট টার্ম পিরিয়ডে, সেটা তারাও কিন্তু বুঝতে পেরেছে। সুতরাং আসলে দেখেন রোহিঙ্গার বিষয়টা তো আসলে অনেক বড় বিস্তৃত এরিয়া, অনেক জটিল এরিয়া, এবং সেই জটিল এরিয়াতে আসলে ঢুকতে হলে বাংলাদেশকে আসলে আমি আপনার সময় থেকে আরেকটু অ্যাড্রেস করি। যখন অ্যান্থনি গুতেরেস যখন বাংলাদেশে এসেছে, তার ঠিক আগেই কঙ্গোর যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে সফর করে গিয়েছেন। আপনি জানেন কঙ্গো তো কিন্তু সে একই আফ্রিকার যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে তারা একই প্রসেসে তারা হেঁটেছিল। তো বাংলাদেশ সেখান থেকে আইডিয়া নেওয়ার জন্য, আইডিয়া এবং ইনিশিয়েটিভ করার জন্য তাদের এই সফরটি খুব গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছিল। আপনি জানেন সেখানে 3টি বিষয় নিয়ে তারা কথা বলেছে। একটি হচ্ছে নো ফ্লাইং জোন, তারপর হচ্ছে সেফ হ্যাভেন, এবং আরেকটি হচ্ছে R2P, রোড টু প্রোটেকশন। তো এখন হচ্ছে কি ধরেন রাইট টু প্রোটেকশন। তো এখন হচ্ছে কি এই 3টি প্রজেক্টের আন্ডারে হয় কি, আপনি যে আরাকান স্টেটের কথা বলা হচ্ছিল, মানে তাদেরকে প্রত্যাবর্তন সম্ভব না দেখে আপনি একটা ভিন্ন আরাকান স্টেটে তাদেরকে মাইগ্রেট করার প্ল্যানিং চলতেছিল। এখন আরাকান তো তাহলে স্বাধীন হতে হবে বা স্টেট একটা আলাদা করতে হবে। এখন আরাকান স্টেট হবে কিনা, মিয়ানমার সেটা থেকে অ্যাড্রেস করবে কিনা। আবার আপনি জানেন মিয়ানমারে কিন্তু আরাকান এবং জান্তা দুটার কিন্তু কন্ট্রোল চায়নার হাতে। তো সুতরাং এটা একটা এমন একটা জটিল প্রসেস, শেষ পর্যন্ত আবার আরেকটু অ্যাড্রেস করি আপনাকে। ধরেন এখানে কিন্তু আসলে আচ্ছা আমরা আসছি, একজন দর্শক আছে ফোনটা নিয়ে, তারপর আসছি আপনার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আলামিন, রংপুর মিঠাপুকুর থেকে। জি আলামিন সাহেব বলেন। আমার প্রশ্ন হচ্ছে, বিমস্টেক সম্মেলনে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের যে একটা কন্ডিশন হয়ে গেল যে 1,80,000 রোহিঙ্গাকে তারা ফেরত নিবেন, সেক্ষেত্রে এখন বর্তমানে রাখাইন রাজ্যের 90% আরাকান আর্মির দখলে। আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক বিমাতা সুলভ। এর ফলে আরাকান আর্মির দখলে থাকা রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এই মুহূর্তে খুবই কঠিন মনে হচ্ছে, রীতিমতো অসম্ভব। সুতরাং মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে এখন কোথায় রাখবে, সেটি সম্ভাবনা মনে হয় ক্ষীণ না। শোনেন, হ্যালো, জি বলেন। এটি কি জান্তা সরকারের নতুন কোনো কৌশল, নাকি আরাকান আর্মিকে রুখতেই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা বলছেন, কোনটা? জি ধন্যবাদ। আরেকজন মনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে দুইজন অতিথির কাছে যে আমরা রোহিঙ্গাদেরকে দুর্দিনে আশ্রয় দিয়েছি, ঠিক আছে, কিন্তু তারা এখন আমাদের দেশের মধ্যে নানা ধরনের মানে অশান্তি বলতে যেমন অস্ত্র আমদানি করছে, সেই রকম মাদক আমদানি করছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আবার একদিকে টাটা সংস্থা মানে তাদের সাহায্য কমিয়ে দিচ্ছে। তো দুজন অতিথির কাছে আমার প্রশ্ন যে তারা এখন আমাদের কাছে গোদের উপর বিস্ফোর হয়ে দাঁড়িয়েছে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনাকে ভালো 1 মিনিটের মধ্যে যদি আপনি শেষ করেন যা বলেছিলেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখুন এখন আমরা গত বাইডেন প্রশাসনের টার্ম আর এখন কিন্তু রিপাবলিক এবং ইভেন ট্রাম্পের টার্ম কিন্তু একটু ডিফারেন্স। দেখুন এখনো কিন্তু ইউএসএ কিন্তু 2022 সালে এখানে বার্মা অ্যাক্ট তারা করেছিল, জাস্ট মিয়ানমারের এই ধরনের ওদের মিলিটারি ডিফেন্স কমানোর জন্য, ওদের নিষেধাজ্ঞা দেওয়ার জন্য, ডেমোক্রেটিক প্র্যাকটিস এস্টাবলিশমেন্ট করার জন্য। 23 সালে তারা কার্যকর করে NDAA, এবং 24 সালে সেটিকে মার্কিন কংগ্রেসে 10 ইয়ার্স প্রলং করা হয় আর কি। এখন যেহেতু ধরেন এই ট্রাম্পের আসন মানে এই ক্ষমতাটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল, তো সুতরাং এই
পলিসিটা তো কিন্তু ঠিক থাকবে না। সুতরাং এই পলিসি যদি না যায় তো আগামী 4 বছরে এই জিনিসটা আরো বেশি ভোলাটাইল হবে, আরো বেশি আনস্টেবল হবে, যত আনস্টেবল হবে তত আসলে এটা নিয়ে তত সংকট তৈরি আর বেশি বাড়বে এবং সেটা আরো গণিত হবে। জি আসছি, আমি এটা স্যার আপনার কাছে যাব। একজন দর্শক ফোন করেছিলেন, আমার মনে হয় অনেকের কাছে এই প্রশ্ন। দর্শকের প্রশ্নের যেটা ছিল সেটা খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন যিনি করেছিলেন যে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর কথা বলেছেন এবং যে আপনার বিমস্টেকে যে কথোপকথন, এবং পাশাপাশি আমি এটাও বলতে চাই আসলে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো, সেটা আসিয়ান হোক, সার্ক হোক কিংবা হচ্ছে বিমস্টেক হোক, এটা নট লাইক যে এরা শুধু রোহিঙ্গা কিংবা রিফিউজি ইস্যু নিয়ে কাজ করে, বাট দিস ইজ আ প্ল্যাটফর্ম। আপনি এখানে এটাকে ইউজ করতে পারেন। কাজেই আমি আশা করি যে রাকিব বুঝতে পেরেছেন তার বক্তব্য। কারণ হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্মগুলোতে আমি কিন্তু একটা স্পেস পাই, সাইডলাইন টক হয়। কাজেই এই জায়গাগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমার এই ইস্যুকে সলভ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ভদ্রলোক প্রশ্ন করেছেন যে এটা আসলে এর সমাধান কি। সমাধান আসলে সেই সমাধান খোঁজার জন্য আমরাও বসেছি, আমাদেরও ওনাদের। উনি বলেছেন যে শেষ পর্যন্ত কি আরাকানে তাদেরই হবে কিনা। আরাকানে এই মুহূর্তে হওয়ার ওনার প্রশ্নের সাথে আমরা একমত যে ওই সুযোগ এই মুহূর্তে নেই, এবং সেখানে আমাদের হাইপোথেটিক্যাল কথা বলে লাভ নেই, কারণ আমাদেরকে আগে অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে। আরেক ভদ্রলোক যে প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে এটা আমাদের উপরে বোঝা হিসাবে কিনা। সেটা তো নিঃসন্দেহে আমরা সবাই দেখতে পাচ্ছি যে মোটা পরিসরে যদি আমরা বলি 16 বা 17 সাল থেকে যারা এসেছে তাদের ভরণ পোষণ সব কিছুই বাংলাদেশ নামক রাষ্ট্রটি করছে, এবং যেই জায়গায় আমাদের নিজেদের হচ্ছে গিয়ে অসম্ভব রকমের রাজনৈতিক সামাজিক বিভিন্ন রকমের অস্থিরতা রয়েছে এবং আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও আমাদেরকে এই বার্ডেন নিয়ে চলতে হচ্ছে। এবং এর শেষ যে কোন জায়গায় সেটা আমরাও জানি না, কারণ আমাদের কাছে মনে হয় যে প্রসঙ্গগুলো আসছে আজকের আলোচনায়, যে আপনার মিয়ানমারকে কেন্দ্র করে কিংবা রাখাইনকে কেন্দ্র করে এখানে ইনভেস্টমেন্টের কথা আসছে, যে ইনভেস্টমেন্ট যেমনটা চায়নার রয়েছে, ইন্ডিয়ার রয়েছে, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে গিয়ে তার যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, সেই জিওপলিটিক্যাল ইন্টারেস্টটাই হচ্ছে গিয়ে বাংলাদেশকে জিওপলিটিক্যালি লোনলিনেস একটা অবস্থায় ফেলবে। অর্থাৎ যেখানে এত বড় দুটো সুপার পাওয়ারের ইন্টারেস্ট রয়েছে লাইক চায়না এবং ইন্ডিয়া, এবং তাদের ইনভেস্টমেন্ট রয়েছে, ঠিক একই কারণেই এখানে জিওপলিটিক্যাল লোনলিনেসে বাংলাদেশ থাকবে। এটাই খুব স্বাভাবিক, কারণ সে এখানে তার কোনো নেইবার রাষ্ট্রকে পাচ্ছে না বা কোনো সুপার পাওয়ারকে পাচ্ছে না, কারণ এখানে অ্যাক্টর হিসেবে এই দুই সুপার পাওয়ারই তার প্রতিপক্ষ কার্যত। কাজেই এই জায়গা, এবং সেটা কিন্তু আমরা ইউএন সামিটেও দেখেছি যে তারা যখন ভোটিংয়ে যায় তখন চায়না, রাশিয়ার মতো দেশ আমাদের বিপক্ষে ভোট দেয়, এবং ইন্ডিয়া কখনো কখনো নীরবতা পালন করে। কাজেই এগুলো দিয়ে খুবই সুস্পষ্ট যে আসলে তারা কি চায়। এবং আরও কিছু বিষয় রয়েছে, পৃথিবীর যে জিওপলিটিক্যাল শেপ সেটা কিন্তু এই 2025-এ এসে আমাকে এটা বলতেই হচ্ছে, বা এই সেঞ্চুরিতে সারা পৃথিবী জুড়েই এটার একটা চেঞ্জ আসবে। এটা আপনি বলতে পারেন যে পলিটিক্যাল সায়েন্স কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায়। কারণ হচ্ছে যে ধরুন আমরা যদি অখণ্ড ভারতের কথা বলি, যারা এখন এটাকে ক্লেম করছেন, তো অখণ্ড ভারতের কথা বললে 1937-এর পূর্বে এই মিয়ানমারও তো ভারতের প্রদেশ হিসাবে কাউন্ট করা হতো। ব্রিটিশরা শাসন করছে কিন্তু ভারতের অঙ্গ হিসাবেই, কাজে এই একটা ইস্যু রয়েছে। আবার গ্রেটার চায়না করার জন্য চায়নার কিন্তু একটা ম্যাপ রয়েছে, এবং সেটা তারা পার্লামেন্টে ইতিমধ্যে প্রকাশ করেছে, নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে। ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে যে ইস্যুটাকে এখন আমরা সারা পৃথিবী জুড়ে বার্নিং ইস্যু, অর্থাৎ মধ্যপ্রাচ্যের পেটের মধ্যে গ্রেটার ইসরায়েল নামে একটি রাষ্ট্র তৈরির ব্যবস্থাপনা রয়েছে। কাজে এই বিষয়গুলো কিন্তু আমরা হয়তো একটা মানে ইগনোর করছি এখন কার্যত, বাট এটা আপনাকে ফেস করতে হবে সামনের দিনগুলোতে। আপনার কাছে জানতে চাই বাংলাদেশের ভেতরে আসে যে আমরা রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক কথা বলছি, অনেক অ্যাক্টরের সাথে কথা বলছি আমরা যারা খেলছে এই বিষয়টা নিয়ে। বাংলাদেশের যারা রাজনৈতিক দল, সেই দলগুলোকে আস্থায় নিয়ে তাদের রোহিঙ্গা বিষয়ে তাদের যে মতামত বা তাদের যে প্রস্তুতি, তারা যদি আবার ক্ষমতায় আসে তারা কি প্রস্তুতি, সেটা নিয়ে কি সরকার খুব একটা রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা দেখছেন কিনা, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি দেখছেন কিনা? সোফার আমরা সেটা দৃশ্যমান না আমাদের কাছে, আমরা বিহাইন্ড দ্য সিনের কথা আমরা জানি না। আপনার প্রসঙ্গে আমি আসছি, সেটা দেখুন, একজন ভদ্রলোক করিডোরের কথা বলেছেন, আমি করিডোর প্রসঙ্গে একটু টানি। ধরেন হচ্ছে করিডোর দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখনো কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আমরা দেখিনি, বাট করিডোরের দেওয়ার আলাপ আলোচনা চলতেছে। ইভেন জাতিসংঘ মহাসচিবের সফরও বলা হয়েছে যেন যেখানে ত্রাণ পাঠানো যাচ্ছে না, তো মানবিক দিক কারণে যেন করিডোরটা ওপেন করা হয়। ধরুন করিডোরটা আপনি ওপেন করলেন, তো করিডোর ওপেন করলে হচ্ছে করিডোর তো ওয়ান হয় না, টু ওয়ে। এখন আপনি এখানে মানে ত্রাণ দিবেন, ত্রাণের সাথে তো কিছু রোহিঙ্গা ব্যাক আসবে অন্য প্রান্ত থেকে, একই সাথে ত্রাণের নাম করে তো আপনি এখানে আর্মস যাবে, এখানে ড্রাগ ডিলিং যাবে, তো এই আমাদের এই রিজনটা তো অস্থিতিশীল হয়ে উঠবে। এটা তো ডেফিনেটলি হয়ে উঠবে, এটা তো না হওয়ার কোনো উপায় নেই।
আরেকটা ঘটনা আপনাকে আমি অ্যাড্রেস করি। গত 3 দিন আগে বান্দরবানের আমাদের বর্ডার এরিয়াতে সেখানে 10 কিলোমিটার দূরে তারা মিয়ানমার আর্মি তারা হচ্ছে কি জলকেলি খেলেছে। হ্যাঁ, তো সেখানে দেখুন আমাদের কিন্তু বিজিবি ছিল, বিজিবি ড্রেস পরা ছিল, সেখানে স্থানীয় যারা প্রতিনিধি গত টার্মের যারা দামি প্রতিনিধি তারা এখানে বক্তব্য পর্যন্ত দিয়েছে। এখন তারা এই সাহসটি কেন করেছে? নিশ্চয়ই তাহলে আমাদের সরকারের মদত বা তাদের যদি মনোসমর্থন না থাকতো তাহলে তো এই সাহসটি তারা অন্তত দেখাতো না। তো আমরা আসলে জানি না আমাদের সরকার এখান থেকে মুখে বলছে বা ওদের তৎপরতা চালাচ্ছে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটি ডক্টর ইউনূস বলছে, তার বিশেষ একটি নিয়োগও দেওয়া হয়েছে রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার। তো সেই জায়গা থেকে আবার তলে আপনি এই ধরনের নেগোসিয়েটগুলো তো নানা ধরনের প্রশ্নের যোগান দেয়। তো ধরুন আসলে এখানে ধরেন আমরা যে সুপার পাওয়ারগুলোকে যে আমি একটু পলিটিক্যাল সিনারিও থেকে বলি, ধরেন আমার কাছে খুব আশ্চর্যজনক লাগে যে আমাদের মতো একটি দেশে ডক্টর ইউনূস থাকার পরে, ডক্টর ইউনূস একটা গ্লোবাল অ্যাম্বাসেডর থাকার পরে, ইভেন আমাদের আমি গতকালও একটি টকশোতে বলেছিলাম যে আমাদের গত 9 মাসে যত ধরনের ফরেন সাফল্য আছে সবগুলো কিন্তু ডক্টর ইউনূসের একক ব্যক্তিত্ব প্রচারণায়। এগুলো কিন্তু ধরেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব বলেন, তাদের কোনো ভূমিকা নাই, একদমই কোনো ভূমিকা নাই। তো সেই জায়গা থেকে উনি থাকার পরও সেখানে আবার নিরাপত্তা উপদেষ্টা কেন নিয়োগ দেওয়া হলো হঠাৎ করে, যেটা বাংলাদেশে কখনো ছিলই না। এবং আমি বলতে হয় যে এখানে আসলে এই ধরনের সেন্সিটিভ পোস্টগুলো কেন বিদেশি পাসপোর্ট দ্বারা দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি একটা গোষ্ঠীর কিন্তু ধরেন নানা ধরনের নির্বাচনকে বিলম্ব করার জন্য তারা একটা তৎপরতা চালাচ্ছে এবং সেটা আমাদের দেশের ক্ষতি হবে। কিন্তু তারা যদি এই নেগোসিয়েশনে চলে যায় তাদেরকে বেনিফিট দেবে। তো সেই জায়গাতে তারা যদি না হলে তো এই 10 কিলোমিটার দূরে তারা এটা করার কথা ছিল না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয় নিয়ে সরকারের আলোচনার কতটুকু? আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ। বিরতির আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি ধরুন আমাদের এই ধরনের অনেক ধরনের কনস্পিরেসি থিওরি তৈরি হচ্ছে এবং হওয়াটা খুব স্বাভাবিক। এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে ধরুন এই সরকার তো একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট এবং এত বড় একটা জটিল ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু, এখানে আমাদের মূলত মেন পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যাড্রেস করা উচিত এবং এটা তাদেরই আসলে কাজ। এখানে আসলে ধরুন আমাদের একমাত্র হিউম্যানিটেরিয়ান এড ছাড়া বা এগুলো একটু বৈশ্বিকদেরকে চাপ দিয়ে, ওয়ার্ল্ড সুপার পাওয়ারকে চাপ দিয়ে একটু ত্রাণ অনুদান এছাড়া আনা ছাড়া আমি খুব বেশি ওদের বেশি রোল আমি দেখি না। কারণ বেশি রোল আপনি প্লে করতে গেলে তখন হচ্ছে কি আপনি এর ফাঁদে পড়ে যেতে পারেন। কারণ হচ্ছে কি আপনি দেখেন অলরেডি কিন্তু অনেক ধরনের প্রক্সি ওয়ার কথা বলা হচ্ছে। তো আসলে ধরুন আমাদের এই আরাকান স্টেটের যে কথা বলেছে, আমি একটু আরাকান স্টেট দিয়ে শেষ করি। ধরুন ওদেরকে যে কীভাবে আবার পাঠাবেন বা কি হতে পারে, তো আরাকান স্টেটে যে কথা বলতে বলেছে এটাও একটা জটিল প্রক্রিয়া, একটা নন ভিজিবল এখন পর্যন্ত। তো ধরুন শেষ পর্যন্ত তো ওদের কিন্তু শুধুমাত্র একমাত্রই রোহিঙ্গারা কিন্তু একমাত্র এথনিক গ্রুপ না, ওদের 139টা এথনিক গ্রুপ রয়েছে এবং আরাকান আর্মি কিন্তু এটা ছাড়াও আরও অনেকগুলো এথনিক গ্রুপের সাথে ওরা একাত্মতা প্রকাশ করে এদেরকে অ্যালায়েন্স করার চেষ্টা করছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছিলাম কিছুদিন আগে আমাদের এখানে যে আরসার একজন নেতা আতাউল্লাহ, তাকে নারায়ণগঞ্জ থেকে র্যাব গ্রেপ্তার করেছে। তো শর্ট টার্মে আসলে এটার কোনো পলিসি মেকিং নিয়ে আমরা খুব বেশি সমাধান আসলে দেখি না, কিন্তু লং টার্মে একটা জিনিস হতে পারে, আরাকান স্টেট হওয়াটা কিন্তু এত বেশি সহজ জিনিস না। কারণ হচ্ছে কি মিয়ানমার থেকে ফাইটিং করে, যদিও মিয়ানমার কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র সাপ্লাই দিয়েছিল একটা সময়, কিন্তু এখন কিন্তু অস্ত্র সাপ্লাই কমে গিয়েছে। তো এখন এই মুহূর্তে আপনি দেখেন যদি আরাকান আলাদা কোনো স্টেট হবে কিনা সেটা খুবই জটিল প্রশ্ন, কিন্তু বাট ইন দ্য লং টার্মে রাশার মতো ফেডারেশন গভর্নমেন্ট হতে পারে এবং যদি ফেডারেশন হয় তখন আলটিমেটলি এটা আমি কিছুটা সমাধান দেখি রোহিঙ্গাদের, কিন্তু তাও খুব বড় মাত্রায় যে রোহিঙ্গারা ফেরত যাবে বা আমরা ফেরত নিতে সক্ষম হবে এটা খুব বেশি আমরা কিছু দেখি না। এবং আলটিমেটলি এটা মনে হচ্ছে অনেকে যেটা বলছে যে নেক্সট ফিলিস্তিন গাজা এটা হতে যাচ্ছে এবং অনেক সুপার পাওয়ারদের ইন্টেনশনের কারণে স্যার যেটা বললো যে অনেকের স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণে আসলে এই রিজনটাকে, কারণ আপনি দেখেন মিয়ানমার কিন্তু প্রচুর পরিমাণ অনেক খনিজ সম্পদের রয়েছে, তো সেটারও তারা কন্ট্রোল নেওয়ার জন্য এই ধরনের গেমগুলো খেলতেছে। বাট আমাদেরকে মোট কথা হচ্ছে লাস্ট কথা যে আমাদেরকে কোনো ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ ফাঁদে পা দিলে আমরা একটা প্রক্সি ওয়ারের সম্ভাবনা রয়েছে। অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনাকে জানতে চাইব যদি রোহিঙ্গা প্রত্যাবাসন শেষ পর্যন্ত ব্যর্থ হয়, যদি আমরা চেষ্টা করছি শেষ পর্যন্ত ব্যর্থ যদি আমরা যে আশঙ্কাটা করছি যদি হয়, তাহলে আসলে এই বিকল্পকে কি করতে হবে, সেই পরিকল্পনা কি আমাদের রেডি আছে কিনা? না, এখানে আমার কাছে যেটা মনে হয়েছে আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এর উত্তর হচ্ছে এরকমের, ধরুন আমরা জাতিরাষ্ট্র হিসেবেই আমরা প্রচুর কথা বলি কিন্তু আমরা কাজ করি না। তো সেই জায়গা থেকে সরকারের অতীতে যারা ছিল এখন যারা আছে প্রত্যেকের কিন্তু তাই দেখছি একই ভূমিকা, অর্থাৎ খুব কাব্যিক ভাষায় বলতে গেলে হচ্ছে রবীন্দ্রনাথ তার গীতবিতানে বলছেন যে চুপ করো কথা কইও না। তো সরকারকে সাজেশন থাকবে এটাই যে আপনারা যদি পারেন কাজটা করেন এবং সেই কাজটা করতে গেলে আপনার এই রিপ্রেট্রিশন যে প্রক্রিয়া, সেখানে আপনি কখনো আপনার রাষ্ট্র আনস্টেবল থাকবে, কখনো রাখাইন আনস্টেবল থাকবে, কখনো আপনি স্টেবল থাকবেন, কখনো রাখাইন স্টেবল থাকবে। আপনার ওই সুযোগটা কাজে লাগাতে হবে। তো এখন যদি আপনার কোনো উদ্যোগ না থাকে, আপনার যদি কোনো কাজ না থাকে, তাহলে আপনি তো এই যখন অ্যাটমসফিয়ার তৈরি হবে তখন তো আপনি কিছু করতে পারবেন না। এবং সেই কাজটা করতে গেলে যেটা আবারও বলছি যে শক্তি চট্টোপাধ্যায়ের কথা, অতল জলের
মগ্ন ইচ্ছে যেটা, অর্থাৎ আপনি যেটা করতে চান সেটা আপনি কাজ করে দেখান, আপনার অহেতুক কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং এই যে আনুষ্ঠানিকতা, অর্নামেন্টস, বিভিন্ন রকমের নিয়োগ প্রক্রিয়া, এবং যখন এগুলো হয় আমাদের পত্রপত্রিকায় বা আমরা যখন দেখি, সাধারণ মানুষ হিসাবে জনগণ তারা কিন্তু খুব আশান্বিত হয় যে নিশ্চয়ই যাদেরকে বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়, কখনো কখনো অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হয় পার্টিকুলার ডেস্ক দেখার জন্য, তখন মানুষ মনে করে বা আমরা মনে করি সাধারণ মানুষ যারা যে এবার বুঝি কিছু একটা হবে। কিন্তু আসলে বাস্তবতা যেটা, যে আমরা আসলে কোনো সেক্টরেই আমাদের আজকের স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত ওই অর্থে আমাদের কোনো পলিসি নাই, আমাদের কোনো এস্টাবলিশমেন্ট নাই, আমাদের কোনো ইনস্টিটিউশন গড়ে ওঠেনি, আমাদের কোনো স্ট্যাবিলিটি নাই। এটা তো খুবই দুঃখজনক। এবং মানুষ যে প্রত্যাশা করে সেই প্রত্যাশার সাথে বাস্তবতার তো কোনো মিল নাই। এখন সর্বশেষ যে কথা বলতে হয়, হাশিম মাহমুদের, মানে আলোচিত শিল্পী হাশিম মাহমুদের গান, যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো কাজ যদি আপনারা না করেন, দয়া করে আমাদেরকে এই রকমের জনগণকে আপনারা আর আশান্বিত করুন না। কারণ মানুষ এ কারণে হয় কি, ডিজার্টেড হয়, ডিমোরালাইজ হয়। অর্থাৎ আমি চিন্তা করেছি যে একটা নতুন সরকার এসেছে, তারা হয়তো ভালো কিছু করবে, ভালো কিছু করে দেখাবে, কিন্তু সেটা যখন তার হিসাব যখন মেলে না, তখন কিন্তু মানুষ সঙ্গত কারণেই ওই সরকারের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হবে, আশাহত হবে। কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা চাই যে একটা স্ট্যাবল সিচুয়েশন থাকুক দেশে। এবং এই রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুটাকে কেন্দ্র করে আপনার আজকে যদি এরকমটাও হতো যে সেই 1,80,000 যে তালিকা বিগত সরকার দিয়েছিল 2018 থেকে 20 সাল, সেটাও যদি আমরা আপনার রিপ্যাট্রিয়েশন করতে পারতাম, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে এটা অ্যাটলিস্ট আমাদের একটা প্রাইমারি সাকসেস রয়েছে। আমাদের তাহলে সাকসেসটা কি? কারণ হচ্ছে আমরা এই আপনি ধরে নেন যে অন অ্যান অ্যাভারেজ 9 বছর আমরা এটা নিয়ে কথা বললাম, আমরা সেমিনার করলাম, সংলাপ করলাম, আমরা ডায়ালগ করলাম, কিন্তু আলটিমেটলি আমরা একজন রোহিঙ্গা ফেরত পাঠাতে পারলাম না। এই বিষয় এটা নিয়ে এই কথা দিয়ে এখন শেষ করবো। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমরা আলোচনা করেছি, আপনার নিশ্চয়ই এর উপসংহারটা আপনারাই টানবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন।